আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ছাত্রীরা তোমরা কেমন আছো? আশা করছি সবাই সুস্থ আছো, ভালো আছো, নিরাপদে আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে আবারও তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রভাষক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম মুসলিম লীগের গঠন এবং লক্ষ্য উদ্দেশ্য এবং মুসলিম লীগের লক্ষ্য উদ্দেশ্য আলোচনা করেছিলাম। আজকে আমি আলোচনা করব মুসলিম লীগের অর্থাৎ পাকিস্তান প্রতিষ্ঠায় মুসলিম লীগের ভূমিকা এবং লখনৌ চুক্তির ধারাগুলো আমি আলোচনা করব। প্রথমে আমরা পাকিস্তান প্রতিষ্ঠায় মুসলিম লীগের ভূমিকা আলোচনা করব। মুসলিম লীগের ভূমিকা, পাকিস্তান প্রতিষ্ঠায় মুসলিম লীগের ভূমিকা। আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম যে 1906 সালে মুসলিম লীগের জন্ম হয়। মুসলমানদের ভারত অর্থাৎ ব্রিটিশ শাসিত ভারতবর্ষে মুসলমানদের আশা আকাঙ্ক্ষা পূরণের জন্যই এই দলের জন্ম হয়েছিল 1906 সালে। এবং অবশ্যই পাকিস্তান প্রতিষ্ঠায় মুসলিম লীগের ভূমিকা অনন্য অপরিসীম। সেটা আমরা আলোচনা করলে তোমরা বুঝতে পারবে যে পাকিস্তান প্রতিষ্ঠা মুসলিম লীগের ভূমিকা। প্রথম যে পয়েন্টটা হচ্ছে ব্রিটিশ সরকারের নিকট দাবি দেওয়া তুলে ধরা। ব্রিটিশ সরকারের নিকট দাবি দেওয়া তুলে ধরার জন্য এই মুসলিম লীগ প্রতিষ্ঠার আগে মুসলমানদের জন্য কোনো দল ছিল না। একটাই দল ছিল, সেটা হচ্ছে কংগ্রেস। সে কংগ্রেস কিন্তু যদিও প্রথম প্রতিষ্ঠিত হয়েছিল ভারতীয় জনগণের আশঙ্কা তুলে ধরার জন্য, কিন্তু পরবর্তী দেখা যায় যে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠার পরে দেখা যাচ্ছে হিন্দুদের নিয়েই বেশি কাজ করেছে, হিন্দুদের আশঙ্কাই বেশি পূরণ হয়েছে, মুসলমানরা অনেকটাই অবহেলিত হয়েছিল। সেই জন্য 1906 সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয় এবং মুসলিম লীগের মাধ্যমেই ভারতীয় মুসলমানদের যে আশা আকাঙ্ক্ষার দাবি দেওয়া সেটা ব্রিটিশ সরকারের নিকট তুলে ধরা হয়। 1906 সালে মুসলিম লীগ জন্ম হলে রাজনৈতিক, অর্থনৈতিক, প্রশাসনিক ক্ষেত্রে মুসলমান সম্প্রদায় তাদের চাওয়া পাওয়া ব্রিটিশ সরকারকে যথাসময়ে জানাতে সক্ষম হয়। পৃথক নির্বাচন দাবি। 1906 সালে 1 অক্টোবর মহামান্য আগা খানের নেতৃত্বে একটি মুসলিম প্রতিনিধি দল সিমলা বরলাট মিন্টোর সাথে সাক্ষাৎ করেন এবং মুসলমানদের দাবি দেওয়া পেশ করেন। সেখানে একটা দাবি তোলা, সেটা হচ্ছে মুসলমানদের পৃথক নির্বাচনের দাবি পেশ করা হয় এবং পরবর্তীতে সেই দাবি কিন্তু
মেনে নেয়, বড়লাট মেনে নেয়, মুসলমানদেরকে পৃথক নির্বাচনের ব্যবস্থা করে দেয়। দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা। কংগ্রেস ব্রিটিশ বিরোধী আন্দোলন ও দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠার আন্দোলনের প্রতি প্রভাবশালী মুসলমানের আগ্রহ সৃষ্টি হয় এবং সমর্থন দেয়, ব্রিটিশ সরকারকে দায়িত্বশীল সরকার গঠনে উদ্বুদ্ধ করে। অর্থাৎ সেই সময় ব্রিটিশ সরকার কিন্তু দায়িত্বশীল ছিল না, জনগণের জন্য তারা কাজ করতো না, তারা নিজের আখের গোছানোর জন্যই চেষ্টা করত। এই জন্য কংগ্রেস কিন্তু ব্রিটিশ বিরোধী আন্দোলন করে এবং এই ব্রিটিশরা দায়িত্বশীল সরকার গঠন করে, দায়িত্বশীল সরকার প্রতিষ্ঠা করে, সেই জন্য আন্দোলন করে। সেই আন্দোলনে কিন্তু এই মুসলমান বা মুসলমানদের আগ্রহ সৃষ্টি হয়, মুসলিম লীগ কিন্তু সমর্থন করে। এই ফলে কংগ্রেস এবং মুসলিম লীগ তাদের অর্থাৎ নিজস্ব দলের বা বার্ষিক সম্মেলনে বা অধিবেশনে লখনৌ শহরে যে একটা সম্মেলন হয়, সেখানে কিন্তু লখনৌ চুক্তি স্বাক্ষরিত হয়। সালে লখনৌতে যে চুক্তি স্বাক্ষরিত হয় সেটা বলা হয় লখনৌ চুক্তি। এই কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে তারা লখনৌ চুক্তি স্বাক্ষরিত করে। হচ্ছে জিন্নার 14 মুসলিম জিন্নার 14 দফা এবং মুসলমান স্বার্থ রক্ষা। 1929 সালে প্রকাশিত নেহেরু রিপোর্টে মুসলমান জনগণের স্বার্থ উপেক্ষিত হয়েছিল। এজন্য মুসলিম লীগ একক প্রচেষ্টায় মোহাম্মদ আলী জিন্নার নেতৃত্বে 14 দফা দাবি সম্বলিত একটা চাওয়া পাওয়া পেশ করে, মুসলমানদের দাবি দেওয়া বা চাওয়া পাওয়া পেশ করে। 5 নম্বর, সর্বভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থা। সর্বভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন। 1935 সালে ভারত শাসন আইনের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য দিক ছিল ব্রিটিশ ভারতীয় প্রদেশসমূহে এর দেশীয় রাজ্যগুলোর সমন্বয়ে একটি সর্বভারতীয় যুক্তরাষ্ট্র ব্যবস্থা প্রবর্তন বা পরিকল্পনা। মুসলিম লীগ উপলব্ধি করতে পেরেছিলেন যে মুসলমান জনগণ যদি এক জাতিতত্ত্বের অধীনে ব্যবস্থার সম্মতি হয়, তাহলে তাদের নিজেদের জন্য পৃথক যে আবাস বা রাষ্ট্র গঠনের যে চিন্তাভাবনা, সেটা কখনোই সফল হবে না। তাই তারা এই যুক্তরাষ্ট্রের ব্যবস্থার সম্মতি হয়। দ্বিজাতিতত্ত্ব লাহোর প্রস্তাব।
প্রস্তাব, দ্বিজাতি তত্ত্ব ও লাহোর প্রস্তাব। দিনের পর দিন মুসলমান এবং হিন্দুদের মধ্যে সমস্যা বেড়ে চলেছিল, দাঙ্গা হাঙ্গামা বিভিন্ন অশান্তি লেগেই ছিল। এজন্য মোহাম্মদ আলী জিন্নাহ তার দ্বিজাতি তত্ত্ব পেশ করেন। দ্বিজাতি তত্ত্ব বলতে হিন্দু এবং মুসলমান জাতি কখনো একসাথে থাকতে পারবে না, এক রাষ্ট্রে থাকতে পারবে না, তাদের মধ্যে কোনো মিল নেই, যে তারা ধর্মের ভিত্তিতে আলাদা, তাই তাদের জন্য দুটি আলাদা রাষ্ট্র গঠনের ঘটনায় তিনি একটা পেশ করেন, যে দুই জাতির জন্য আলাদা আলাদা রাষ্ট্র গঠন করা দরকার। তার এই দুইটা জাতির যে একটা রিপোর্ট পেশ করে সেটাকে বলা হয় দ্বিজাতি তত্ত্ব রিপোর্ট। পরবর্তীতে 1940 সালে লাহোরে যে সম্মেলন অনুষ্ঠিত হয়, সেই সম্মেলনে কিন্তু মুসলিম লীগের সম্মেলনে বাংলাদেশের গর্ব শেরে বাংলা এটলে ফজলুল হক তিনি 1940 সালের 22 মার্চ যে প্রস্তাব পেশ করেন সেটাকে লাহোর প্রস্তাব বলা হয়। সেই প্রস্তাবে কিন্তু তিনি ভারতে একাধিক মুসলিম রাষ্ট্র গঠন করারই ইঙ্গিত দিয়েছিলেন। এই ছিল মুসলিম লীগ গঠনে পাকিস্তান গঠনে বা পাকিস্তান সৃষ্টিতে মুসলিম লীগের ভূমিকা। আশা করছি এতটুকু তোমরা ভালোভাবে অনুধাবন করতে পেরেছ। এখন আমরা দেখব লখনৌ চুক্তির ধারাসমূহ। লখনৌ চুক্তি। উনিশশো 16 সালে কংগ্রেস এবং মুসলিম লীগের মধ্যে ভারতের ভবিষ্যৎ সংবিধান সম্পর্কে সম্পাদিত যে চুক্তি সম্পাদিত হয় সেটাই হচ্ছে লখনৌ চুক্তি। এটা লখনৌ শহরে অনুষ্ঠিত হওয়ার জন্য এই চুক্তি হচ্ছে লখনৌ চুক্তি বলা হয়। 1909 সালে মরলি-মিন্টো চুক্তির মাধ্যমে প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি স্বীকার করলেও মুসলমানদের জন্য প্রত্যক্ষ নির্বাচন পদ্ধতি স্বীকার করলেও 1911 সালে একতরফাভাবে বঙ্গভঙ্গ যে রোধ করা হয়েছিল সেটা মুসলমানদের ব্রিটিশদের প্রতি যে আনুগত্য ছিল সেটা নষ্ট করে দেয়। 1914 সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলে ব্রিটিশ ভারতে রাজনৈতিক পরিবর্তন আসে। 1915 সালে হিন্দু মুসলিম নিজ নিজ দলের আলাদা অধিবেশন আহ্বান করে এবং সমঝোতার ভিত্তি করে 1916 সালে লখনৌ চুক্তি সম্মিলিত হয়। সেই লখনৌ চুক্তির ধারাগুলো নিয়ে আমরা আলোচনা করব। মোটামুটি 13টি ধারা আমরা আলোচনা করব। প্রথম যে ধারা সেটা হচ্ছে প্রাদেশিক আইন পরিষদ। প্রাদেশিক আইন পরিষদ প্রাদেশিক আইন পরিষদ। লখনৌ চুক্তিতে বলা হয় যে প্রাদেশিক আইন পরিষদ সমূহ সম্প্রসারিত করা হবে। এর 1/5 মনোনীত হবেন এবং 4/5 জনগণের ভোটে নির্বাচিত হওয়ার দাবি করেন। যে 1/5 হবে হচ্ছে মনোনীত এবং 4/5 হবে জনগণের ভোটে নির্বাচিত। এভাবে প্রাদেশিক পরিষদ সম্প্রসারণের কথা বলা হয়। 2 নম্বর, সংখ্যালঘুদের প্রাধান্য।
সংখ্যালঘুদের প্রাধান্য। লখনৌ চুক্তির অন্যতম বৈশিষ্ট্য ছিল এর মাধ্যমে সংখ্যালঘু সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের ব্যাপারে পর্যাপ্ত সুযোগ সুবিধা প্রদান করা হবে। সেক্ষেত্রে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন এবং সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য প্রতিনিধিত্বমূলক নির্বাচন প্রদানে এই চুক্তির সম্মতি প্রদান করা হয়। তিন নম্বর হচ্ছে সংখ্যানুপাতে অধিক প্রতিনিধিত্ব। সংখ্যানুপাতে অধিক প্রতিনিধিত্ব। লখনৌ চুক্তিতে বলা হয় যে আইনসভা সংখ্যানুপাতের ভিত্তিতে আসন বা প্রতিনিধি নির্বাচন করা হবে, অর্থাৎ মোট জনসংখ্যার সংখ্যার অনুপাতে আইনসভার সদস্য নির্বাচিত হবে। মোট সংখ্যার অনুপাতে আইনসভার সদস্য নির্ধারিত হবে। এরপরের ধারা হচ্ছে স্বায়ত্তশাসিত সরকারি ব্যবস্থার দাবি। 4 নম্বর, স্বায়ত্তশাসিত সরকারি ব্যবস্থা। স্বায়ত্তশাসিত সরকারি ব্যবস্থার দাবি। ঐতিহাসিক লখনৌ চুক্তির শুরুতেই অভিমত প্রকাশ করা হয় যে বিদ্যমান সরকারি ব্যবস্থা ভারতের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে ব্যর্থ হয়েছে বা পূরণ করতে পারে নাই। এজন্য ব্রিটিশ সরকারকে অবিলম্বে ভারতের স্বায়ত্তশাসিত দায়িত্বশীল সরকারি ব্যবস্থা প্রবর্তনের জোর পদক্ষেপ নিতে হবে। অর্থাৎ বর্তমানে যে বিদ্যমান যা সরকার ব্যবস্থা রয়েছে সেটা দায়িত্বশীল নয়, এজন্য দায়িত্বশীল সরকার প্রবর্তন করতে হবে, সেটা অবশ্যই স্বায়ত্তশাসিত। 5 নম্বর পয়েন্ট হচ্ছে প্রাদেশিক আইনসভার ক্ষমতা। প্রাদেশিক আইনসভার ক্ষমতা। এই চুক্তিতে প্রাদেশিক আইনসভার ক্ষমতা সম্পর্কে বলা হয় যে প্রাদেশিক আইনসভার ক্ষমতা ও সদস্যদের গুরুত্ব নির্ধারণের স্থলে সদস্যগণের কর্তৃক নির্বাচিত সভাপতি আইনসভা সভাপতিত্ব করবেন এবং প্রাদেশিক আইন পরিষদে বিল উত্থাপনের ক্ষেত্রে গভর্নরের যে একক সিদ্ধান্ত কার্যকর না হয়, গভর্নরের একক সিদ্ধান্ত কার্যকর না করার প্রতি জোর দাবি জানানো হয়। নম্বর, সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণ। সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণ। লখনৌ চুক্তিতে সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণের বিষয়ে বলা হয়। যে চুক্তি সম্প্রদায়ের স্বার্থ সংরক্ষণের বিধান করা হয়, এই নীতিতে কোনো সম্প্রদায়ের সংশ্লিষ্ট কোনো বিলে যদি সম্প্রদায়ের
3/4 সম্মতি প্রদান না করে বা বিরোধিতা করে, তাহলে তা আইনসভায় গৃহীত হবে না। কোনো সম্প্রদায়ের পক্ষে যদি কোনো বিল উত্থাপন করার চেষ্টা করা হয়, তাহলে সেই বিলে যদি সেই সম্প্রদায়ের 3/4 যদি বিরোধিতা করে, তাহলে সেই বিল আইনসভায় গৃহীত হবে না। সাত নম্বর, মুসলমানদের জন্য পৃথক নির্বাচন। এই চুক্তির অর্থাৎ লখনৌ চুক্তিতে কেন্দ্র ও প্রদেশে মুসলমানদের জন্য পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়। কেন্দ্রীয় আইন পরিষদে মুসলমানদের জন্য পৃথক নির্বাচন ভিত্তিতে 1/3 আসনে বরাদ্দ থাকবে এবং থাকবে বলে সরকারের কাছে দাবি জানানো হয়। অর্থাৎ কেন্দ্রীয় আইন পরিষদে মুসলমানদের জন্য পৃথক নিয়োগের ভিত্তিতে 1/3 আসনে বরাদ্দ থাকবে বলে সরকারের কাছে দাবি জানানো হয়। 8 নম্বর, ভারত সচিবতা পরিষদ। ভারত সচিবতা পরিষদ প্রাদেশিক প্রধান হিসাবে লখনৌ চুক্তির ধারা অনুযায়ী ভারত সচিব ভারতীয় পরিষদের বিলুপ্তি ঘটায়। ভারত সচিবের পদ বিলুপ্ত ঘটায়, তার পরিবর্তে একজন ভারতীয় সহ 2 জন আন্ডার সেক্টর নিযুক্তির ব্যাপারে জোর দাবি জানানো হয়। অর্থাৎ প্রাদেশিক প্রধান হিসাবে যে ভারত সচিব ছিল, সেটা ছিল হচ্ছে ব্রিটিশ নিয়োগকৃত এবং ব্রিটিশ থেকে আগত, অর্থাৎ ইংল্যান্ড থেকে আগত। তো এটা বাদ দিয়ে বা এটা বাতিল করে ভারতীয় একজনকে ভারত সচিব করা হবে এবং তার অধীনে 2 জন থাকবে। এই হচ্ছে দাবি জানানো হয়। 9 নম্বর, কেন্দ্রীয় আইন পরিষদ। কেন্দ্রীয় আইন পরিষদ এই চুক্তি অনুযায়ী রাজকীয় বা কেন্দ্রীয় আইন পরিষদে সদস্য সংখ্যা 143 জন উন্নতি করার দাবি জানানো হয় এবং এখানে 1/5 মনোনীত এবং 4/5 নির্বাচিত হবে। এই নির্দিষ্ট সদস্যের মধ্যে 2/3 হবেন 2/3 কেন্দ্রীয় পরিষদের মুসলমান সদস্য দ্বারা নির্বাচিত হবেন প্রাদেশিক পরিষদের সদস্যদের দ্বারা। 2/3 কেন্দ্রীয় পরিষদের মুসলমান সদস্য নির্বাচিত হবেন কেন্দ্রীয় পরিষদের সদস্যদের দ্বারা। নম্বর, গভর্নর জেনারেলের ক্ষমতা হ্রাস। এই চুক্তি বলা হয় গভর্নর জেনারেল ক্ষমতা হ্রাস করার লক্ষ্যে তার শাসন পরিষদের অর্ধেক সদস্য ভারতীয়দের মধ্যে নিয়োগ দিতে হবে এবং তারা কেন্দ্রীয় পরিষদের নির্বাচিত সদস্যের দ্বারা নির্বাচিত হবেন। কেন্দ্রীয় পরিষদের যারা সদস্য আছেন তাদের দ্বারা ভারতীয় গভর্নর জেনারেলের যে সদস্য ভারতীয় যে সদস্য নির্বাচিত হবেন, সেই সদস্যরা
কেন্দ্রীয় পরিষদের সদস্য দ্বারা নির্বাচিত হতে হবে। প্রদেশগুলোকে স্বায়ত্তশাসন দিতে হবে এবং কেন্দ্রীয় সরকারকে এগুলোর তত্ত্বাবধায়কের দায়িত্বভার দিতে হবে। ভারত সরকারের সাথে সচিবের সম্পর্ক। ভারত সরকারের সঙ্গে সচিবের সম্পর্ক কীরূপ হবে সে বিষয়েও লখনৌ চুক্তিতে আলোচনা করা হয়। এই চুক্তির ধারা অনুযায়ী ভারত সরকারের সাথে সচিবের সম্পর্ক স্বরূপ কী হবে তা নির্ধারণ করা হয়। বলা হয়, ডোমিনিয়ন সমূহের সরকারগুলোর সাথে ঔপনিবেশিক সচিবের যেরূপ সম্পর্ক বিদ্যমান, ঠিক তেমনি ভারত সরকারের সাথে লন্ডনস্থ ভারত সচিবের সম্পর্ক অনুরূপ হবে। অর্থাৎ বলা হচ্ছে যে ডোমিনিয়ন সরকারগুলোর সাথে ঔপনিবেশিক সচিবের যেরূপ সম্পর্ক, ঠিক তেমনি ভারত সরকারের সাথে লন্ডনস্থ যে ভারত সচিব থাকবে সেই সচিবের সাথে সেই ঠিক সম্পর্ক ঠিক একই রকম হবে। সরকারের বিভাগ সমূহের স্বাধীনতা। সরকারের বিভাগ সমূহের স্বাধীনতা। লখনৌ চুক্তিতে সরকারের যে বিভাগগুলো রয়েছে, 3টা বিভাগ, শাসন বিভাগ, আইন বিভাগ, বিচার বিভাগ, এই বিভাগগুলোকে স্বাধীনের কথা বলা হয়েছে। বিশেষ করে শাসন বিভাগ হতে বিচার বিভাগকে পৃথক করার কথা বলা হয়েছে। বিচার বিভাগকে একটি স্বাধীন ও নিরপেক্ষ বিভাগে পরিণত করতে বলা হয়েছে। সরকারের হিসাব সংরক্ষণের জন্য একটি স্বাধীন হিসাব সংরক্ষণ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয় এই লখনৌ চুক্তিতে। অর্থাৎ সরকারের যে হিসাব সংরক্ষণ করবে সেই হিসাব সংরক্ষণের জন্য আলাদা একটা হিসাব সংরক্ষণ ব্যবস্থা গ্রহণেরও দাবি জানানো হয় এবং শাসন বিভাগ থেকে বিচার বিভাগ যেন আলাদা করা হয়, অর্থাৎ বিচার বিভাগ যেন নিরপেক্ষ স্বাধীন হয়, তার বিচার বিভাগ যেন সুষ্ঠুভাবে বিচার সম্পন্ন করতে পারে, সেই জন্য বিচার বিভাগকে শাসন বিভাগকে আলাদা করা হয়। তোমরা জানো যে বর্তমান সময়েও যতই বলা হোক না কেন যে বিচার বিভাগ স্বাধীন, কিন্তু আসলে তোমরা একটু ভালো করে জানিয়ে বুঝতে পারবে যে বর্তমান সময়েও অর্থাৎ এখনও কিন্তু অনেক দেশে বিচার বিভাগ স্বাধীন নয়, শাসন বিভাগের অধীনেই অনেক সময় তারা কাজ করে থাকে। বিশেষ ক্ষেত্রে কেন্দ্র হিসেবে পরিচিত। বিশেষ ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কর্তৃত্ব। এই চুক্তি অনুযায়ী বা লখনৌ চুক্তি অনুযায়ী যুদ্ধ ঘোষণা, শান্তি স্থাপন, চুক্তি সম্পাদন, ভারতের সামরিক নীতি, বৈদেশিক নীতি, রাজনৈতিক প্রভৃতি ব্যাপারে কেন্দ্রীয় সরকারের উপর হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা কেন্দ্রীয় আইনসভার সংরক্ষণ করতে পারবে না। অর্থাৎ এই যে বিষয়গুলো বলা হলো যে চুক্তি অনুযায়ী যুদ্ধ ঘোষণা, শান্তি স্থাপন, চুক্তি সম্পাদন, তার সামরিক নীতি, বৈদেশিক নীতি, রাজনৈতিক প্রভৃতি ব্যাপারে কেন্দ্রীয় সরকারের উপর হস্তক্ষেপ করার কোনো ক্ষমতা কেন্দ্রীয় আইন পরিষদের থাকবে না।
এই হচ্ছে এই 13টা হচ্ছে ধারা। আমি ধারাগুলো আবার বলছি, তোমরা একটু মনোযোগ দেখো। প্রথম থেকে আমি আলোচনা করছি সংক্ষেপ, যে 1916 সালে মুসলিম লীগ এবং কংগ্রেস মধ্যে ভারতের ভবিষ্যৎ সংবিধান কীরূপ হবে বা সংবিধান সম্পর্কে সম্পাদিত যে চুক্তি, সেটাই হচ্ছে লখনৌ চুক্তি। সেটা 1916 সালে লখনৌতে অনুষ্ঠিত হয়। সে ধারাগুলো হচ্ছে প্রাদেশিক আইন পরিষদ, অর্থাৎ আইন পরিষদের বাড়াতে হবে, আইন পরিষদের সদস্য সংখ্যা বাড়াতে হবে, এই বিষয়ে আলোচনা করা হয়, মানে চুক্তি সম্মিলিত হয়। সংখ্যালঘুদের প্রাধান্য দেওয়ার ব্যাপারে চুক্তি সম্মিলিত হয়। তারপরে সংখ্যানুপাতে অধিক প্রতিনিধিত্ব, অর্থাৎ সংখ্যানুপাতে অধিক প্রতিনিধিত্ব সৃষ্টি হয়, সেই বিষয়ে চুক্তি সম্মিলিত হয়। স্বায়ত্তশাসিত সরকারি ব্যবস্থার দাবি, অর্থাৎ বিদ্যমান যে সরকারি ব্যবস্থা, সেই সরকারি ব্যবস্থা ভারতের জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ হচ্ছিল না। আশা আকাঙ্ক্ষা পূরণে ব্যর্থ হয়। সেখানে অবশ্যই দায়িত্বশীল স্বায়ত্তশাসিত সরকার প্রতিষ্ঠার ব্যাপারে চুক্তি সম্পাদিত হয়। প্রাদেশিক আইনসভার ক্ষমতা বিষয়ে চুক্তি সম্পাদিত। এখানে বলা হয় প্রাদেশিক আইনসভা ক্ষমতার এদের আইনসভার সদস্যদের দ্বারা নির্বাচিত সভাপতি এই আইনসভার সভাপতিত্ব করবেন, এবং প্রাদেশিক আইন পরিষদে বিল উত্থাপনের ক্ষেত্রে গভর্নরের যে একক সিদ্ধান্ত কার্যকর যাতে না হয় বা তার ক্ষমতা কমানোর বিষয়ে চুক্তি সম্পাদিত হয়। সম্প্রদায়ের স্বার্থ সংগ্রাম, বিভিন্ন সম্প্রদায়, হিন্দু হোক, মুসলমান, আরও যে সম্প্রদায়গুলো আছে সেই সম্প্রদায়ের যে স্বার্থ সংরক্ষণ, সেই বিষয়ে চুক্তি সম্পাদিত হয়। সেখানে বলা হয় যে কোনো সম্প্রদায়ের যদি কোনো বিল উত্থাপন করা হয়, সেখানে সেই সম্প্রদায়ের 3/4 সদস্য যদি সেই বিলের বিপক্ষে যায়, তাহলে সেই বিল কিন্তু জাতীয় আইন পরিষদে উত্থাপিত হবে না। তারপরে মুসলমানদের যদি পৃথক নির্বাচনের ব্যবস্থা করা হয়, তারপরে ভারত সচিব এবং তার পরিষদ, ভারত সচিবের সেখানে নিয়োগকৃত ব্রিটিশদের যে ভারত সচিব, সেটা বাদ দিয়ে ভারতীয়দের মধ্যে থেকে ভারত সচিব নিয়োগ এবং তার অধীনে 2টা আন্ডার সেক্রেটারি নিযুক্ত করার ব্যবস্থা করা হয়, বিষয়ে চুক্তি সম্পাদিত হয়। কেন্দ্রীয় আইন পরিষদ, সে কেন্দ্রীয় আইন পরিষদের সদস্য সংখ্যা 43-এ উন্নীত করার ব্যবস্থা, মানে চুক্তি সম্পাদিত হয় 83, এবং সেখানে বলা হয় যে 1/5 হবে হচ্ছে মনোনীত এবং 4/5 হবে হচ্ছে নির্বাচনের মাধ্যমে। এবং সেখানে মুসলমান 2/3 কেন্দ্রীয় পরিষদের মুসলমান সদস্যরা হবেন প্রাদেশিক পরিষদের দ্বারা মনোনীত। এরপর গভর্নর জেনারেলের ক্ষমতা হ্রাস কথা বলা হয়, যে গভর্নর জেনারেলের ক্ষমতা হ্রাস করার ব্যাপারে তার পরিষদের অর্ধেক ভারতীয় দ্বারা নির্বাচিত হবেন, এবং সেই অর্ধেক যা ভারতীয় তার পরিষদে নির্বাচিত হবেন, সেখানে তারা নির্বাচিত হবেন হচ্ছে জাতীয় পরিষদের সদস্যের দ্বারা নির্বাচিত হবেন। এরপরে তারপর বলা হয় ভারত সরকারের সাথে সচিবের সম্পর্ক কীরূপ হবে, সেই বিষয়ে আলোচনা করা হয়। তারপরে আলোচনা করা হয় বা সেই বিষয়ে চুক্তি সম্পাদিত করা হয়। তারপরে সরকারের বিভাগের স্বাধীনতা, সরকারের যে বিভাগগুলো রয়েছে তার বিশেষ করে শাসন বিভাগ থেকে বিচার বিভাগ আলাদা করা, এবং বিচার বিভাগ একটা আলাদা বিচার বিভাগ স্বাধীন নিরপেক্ষ হবে, যাতে বিচার সম্পন্ন করে যেন স্বাধীন বিভাগ শাসন বিভাগ থেকে সম্পূর্ণ আলাদা করা, শাসন বিভাগের যেন কোনো নিয়ন্ত্রণ না থাকে, সেই বিষয়ে সে চুক্তি সম্পাদিত হয়। তারপরে বিশেষ ক্ষেত্রে কেন্দ্র সরকারের কর্তৃত্ব, অর্থাৎ বিশেষ যেগুলো যেমন যুদ্ধ ঘোষণা, শান্তি স্থাপন, চুক্তি সম্পাদন, তারপরে সামরিক নীতি, বৈদেশিক নীতি, রাজনৈতিক, এগুলো বিষয়ে কেন্দ্রীয় সরকারের উপর হস্তক্ষেপ করতে পারবে না, কেন্দ্রীয় আইন পরিষদ হস্তক্ষেপ করতে পারবে না, এই বিষয়ে চুক্তি সম্পাদিত হয়। এই ছিল হচ্ছে লখনৌ চুক্তি।
আশা করছি কিছুটা হলেও তোমরা বুঝতে পেরেছো। আর আরও বেশি বুঝতে হলে অবশ্যই তোমাকে আবার বাসায় পড়তে হবে। যদি কোথাও সমস্যা হয় তো বাসায় পড়লে তোমরা আরও ভালো বুঝতে পারবে। না পড়লে আসলে ক্লাস ক্লাস দেখতে অবশ্যই হবে, ক্লাস দেখার পাশাপাশি তোমার কিন্তু সেই বিষয়টা আবার পড়তে হবে বাসায়। মনোযোগ দিয়ে পড়লেই তোমরা এই বিষয়গুলো বুঝতে পারবে। তো আজকে এই পর্যন্তই। আগামী ক্লাসে তোমাদের সাথে আবার নতুন কোনো বিষয় নিয়ে আবার উপস্থিত হবো। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফিজ।